এমন কোনো বাড়ি নেই যেখানে পানি ওঠে নাই। আপনাদেরকে দেখাতে পারি, এই যে এই বাড়িগুলো যেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক বাড়ির ভিতরে পানি উঠে গেছে এবং রাস্তার এই পাশ থেকে যারা আসছেন অন্তত কোমর সমান পানি অনেকেরই। আমার কিছু নাই। এভাবে আসলে অনেক কষ্টে প্রায় 1 ঘন্টার যাত্রাপথ আমি পাড়ি দিই এবং একটা পর্যায়ে ওই দুইটা ছেলে আমাকে বলে যে এখানে ঠাঁই পাওয়া যাচ্ছে। তো তারা যখন ঠাঁই পাইলো, তারা ঠাঁই পাওয়ার কারণে তাদেরও একটা শক্তি আসলো, তারা কলা গাছটাকে আরো জোরে ধাক্কা দিয়ে আমাকে আগাই দেওয়ার চেষ্টা করলো। একটা পর্যায়ে যখন দেখলাম যে তাদের বুক পরিমাণ পানি চলে আসছে, পানি একটু কমছে, তখন আমিও কলা গাছ থেকে নামি, কিন্তু আমার ব্যাগটা কলা গাছের উপরেই থাকে। ওই কলা গাছ ধরে ধরে আবার সামনে আগাই, এভাবেই আসলে যেতে হয়। তো এভাবে প্রায় 2-2.5 কিলোমিটার গিয়ে চম্পকনগর পার হয়ে বল্লভপুর স্কুলের গেট পার হওয়ার পরে মনে হয় যে পানি আরো কমে আসে এবং প্রায় দারোগারহাট এর কাছাকাছি একটা জায়গায় দেখলাম যে রাস্তায় আর পানি নাই। অবাক ব্যাপার হচ্ছে যে এই 2-3 কিলোমিটারের মধ্যে কোথাও ঠাঁই পাওয়া যাচ্ছে না, আর কোথাও রাস্তায় পানি নেই। তো সেখানে গিয়ে একটু বিশ্রাম নিলাম। সেখানে দেখলাম যে কিছু পিক আপ ভ্যান, মিনি ট্রাক যেগুলোকে আমরা বলি, সেগুলো অপেক্ষা করতেছে এবং ওই দারোগারহাট থেকে ছাগলনাইয়া ওরা যাত্রী আনা নেওয়া করতেছে। পিক আপের মধ্যে 50 টাকা, ছাগলনাইয়া উঠানামা 50। ওই পিক আপে উঠলাম। ওই যে লোকটা গাছে আমার সাথে দেখা হয়েছিল, সেই লোকটার সাথে আবার পিক আপে দেখা হলো। দেখা যাচ্ছে যে তার তো প্যান্ট নাই, সে ওই শার্ট যেটা আমি বলছিলাম কোমরে বাঁধতে, সেই শার্ট দিয়ে কোনো রকম লুঙ্গির মতো পেঁচাইয়া সে আবার গাড়িতে উঠলো। নানান ধরনের মানুষ গাদাগাদি করে একটা পিক আপে আমরা প্রায় 30-40 জন মানুষ উঠলাম, পুরুষ, মহিলা, শিশু। মহিলাদের সাথে গাট্টি, বস্কা, পটলা, তারপর হচ্ছে হাঁস মুরগির খাঁচা। এইভাবে আমরা যে যার একটা নিরাপদ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি আর কি। পরিস্থিতি পার হয়ে আমরা এক পর্যায়ে ছাগলনাইয়া সুবেদারি রাস্তার মাথায় যাই। তো সেখানে নেমে সামনে কেন যাবে না গাড়ি, বলে যে সামনে পানি বেশি, যাওয়া যাবে না। সুবেদারি থেকে ছাগলনাইয়া উপজেলা পরিষদ গেট পর্যন্ত এই জায়গাটাতে আবার পানি বেশি, কোথাও কোথাও প্রায় কোমর পানি। তো সেই জায়গাটা আমরা পরে পিক আপ থেকে নেমে রিক্সায় পার হলাম। রিক্সার চাকা পুরাই ডুবে যায় এবং রিক্সাওয়ালা টেনে অনেকটা নিয়ে যায় এবং সেখানে আমার দেখি যে তরুণ প্রজন্ম, যারা কিছুদিন আগেই, যাদের হাত ধরে আসলে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে দীর্ঘ স্বৈরাচারের হাত থেকে, সেই তরুণ প্রজন্ম কিন্তু রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে আছে মানুষকে সহযোগিতা করার জন্য। আমাদের রিক্সাটা যখন পানি দিয়ে যেতে পারছে না, রিক্সাওয়ালা টেনে নিতে পারছে না, তখন দেখলাম যে কয়েকজন তরুণ এসে আমাদের রিক্সাটাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এভাবে আমি ছাগলনাইয়া পৌঁছাই। তো বাড়িতে পৌঁছানোর পরে দেখি যে না, ছাগলনাইয়া বাজারে কোনো পানি নাই, বাজারে কোনো পানি উঠে নাই। ওই যে আদালত ভবনের সেদিকে পানি, আর ওইদিকে হচ্ছে চম্পকনগর, শুভপুর, এদিকে পানি। আর হচ্ছে যে আমাদের ছাগলনাইয়া বাজার আশপাশে পানি নাই। আবার ছাগলনাইয়া বাজার থেকে একটু পশ্চিম দিকে গেলেই পানি, ছাগলনাইয়া বাজার থেকে ফেনীর দিকে বধুয়া কমিউনিটি সেন্টার, যেখানে এখন একটা স্কয়ার হসপিটাল হয়েছে, ছাগলনাইয়া স্কয়ার হসপিটাল, সেই হসপিটাল থেকে পশ্চিম দিকে মাইলের মাথা হয়ে যত যাবে তত পানি। তো যা হোক, ঘরে পৌঁছলাম। ঘরে সবাই, তো আমি সবাইকে দেখে কি বলবো, আমাকে দেখেই সবাই অবাক। আম্মা, ভাতিজি, ভাইয়ের ওয়াইফ এবং আত্মীয় স্বজনের মধ্যে আমার নানা বাড়ির লোকেরা আমাদের ঘরে আসছে। যেহেতু আমাদের নানা বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে পশ্চিমে, পশ্চিম বাঁশপাড়া, মাইলের মাথার পাশে, সেদিকে কিন্তু পানি। উনারা অবশ্য ওই দিন, অর্থাৎ 22শে অগাস্ট, সেদিন ছিল বৃহস্পতিবার, সেদিন উনারাও বিকাল 3টার দিকে আমাদের বাড়ির দিকে আসে এবং ঘরে দেখলাম আমার ছোট মামি, মেঝো মামি, মামাতো ভাই বোনেরা, মামাতো ভাইয়ের ওয়াইফ, মামাতো বোনের ছেলে মেয়েরা, মেঝো মামি, ছোট মামি, সবাইকে দেখলাম। তো যাই হোক, বাড়িতে পৌঁছলাম, খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার পরে, মাগরিবের পরে বাজারে গেলাম যে কিছু বাজার সদাই করতে হবে। তো যেহেতু ঘরে মেহমান আছে, তাদের জন্য বিসমিল্লা বেকারি নামে একটা বেকারি আছে ছাগলনাইয়া, তো সেখান থেকে কিছু ব্রেড কিনলাম, বিস্কুট কিনলাম, মুড়ি কিনলাম, কিছু মুদি বাজার কিনলাম, দুধ পাউডার, চা পাতা, এগুলো কিনলাম। কিনে বাড়িতে আসলাম। আর কাঁচা বাজার চিন্তা করলাম যে সকালে করব।
বাড়িতে আসার পরে রাত হয়ে গেল, মানে এখন সন্ধ্যার পরে বাড়িতে বাজারে যখন যাই, ও আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, আমি ওই যেখানে সাঁতার কাটছিলাম, গাছে উঠছিলাম আর নামছিলাম, সেখানে দেখি যে আমারও তো হাঁটতে কষ্ট হচ্ছে আসলে। পায়ের যে জুতাগুলো, মানে আমার পায়ে যেহেতু বৃষ্টির দিন রাবারের কিছু শু থাকে, ওই শুগুলো আমার পরনে ছিল। তো রাবারের শুটাতে পানি আটকায় যায়, তো ওই বন্যার পানিতে ওই জুতোগুলো ফেলে দেই একটু হালকা হওয়ার জন্য। এখন বাড়িতে যাওয়ার আগে বাজারে গিয়ে দেখলাম যে এখন তো খালি পায়ে হাঁটতে হচ্ছে। যদিও সেদিন খালি পায়ে হাঁটতে লজ্জা লাগছিল না, কারণ সবার অবস্থা একই। বাজারে আসার পরে দেখি যে হাঁটি কিন্তু পায়ে ব্যথা লাগে, মানে পায়ের বৃদ্ধাঙ্গুল দুইটার নিচে মনে হচ্ছে যে মানে ইটের কণা গুতা খাচ্ছে বা এরকম। বাড়িতে গিয়ে আরেকটা কাজ করতে চাইলাম, সেটা হচ্ছে যে দুইটা জায়গায় খবরটা পৌঁছানো যে আমি যে বাড়িতে পৌঁছাইছি। তো আমি গিয়েই প্রথমে ছাদে উঠলাম, ছাদে উঠে একদম কোনায় মানে মোবাইলকে উপরে করে ধরে মানে একটা কল দিলাম, আমার ভাইয়াকে কল দিলাম। ভাইয়া হচ্ছে চিটংয়ে, খাগড়াছড়িতে তখন। আমি ভাইয়া আমি বাড়িতে আসছি, আম্মা সহ সবাই ভালো আছে, এটা আরিফ এবং সজীবকে বিদেশে জানাই দিয়েন বা আত্মীয় স্বজনকে ফোন করলে বলিয়েন। ওনার সাথে এই কথাটুকু বললাম। তো যাই হোক, আমি ভাইয়াকে এটা জানাইতে পারলাম যে মানে আমি বাড়িতে পৌঁছাইছি, সবাই নিরাপদে আছে। তো একটা পোস্ট ফেসবুকে দেওয়ার চেষ্টা করলাম যে আমরা নিরাপদে আছি, কোনোভাবে এটা হলো না। তারপরে রাতে ঘুমাতে গেলাম, মানে সারা শরীর ব্যথা, কোনোভাবেই ঘুম আসে না। যাও একটু ঘুম আসে, মানে ভয়ে তখন মানে আটকে উঠি যে চোখ বন্ধ হলেই মনে হয় যে পানিতে মনে হয় আমি ভেসে যাচ্ছি। আমি পানির যেই জায়গাগুলো এখন চিন্তা করলে আমার ভয় লাগে, তখন কিন্তু আমি পার হয়ে আসছি যেভাবেই হোক, যত কষ্টেই হোক, কিন্তু আমার কাছে ভয় লাগে নাই। কিন্তু রাতে যখনই চোখ লাগে তখনই দেখি যে আমার ভয় লাগে, মানে আমাকে মনে হয় পানি ভাসায় নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ঘুমাতে পারি নাই, আসলে ঘুম খুব একটা হয় নাই। আর একটা নাপাও খেলাম ব্যথা কমার জন্য, কিন্তু আসলে ব্যথা অত খুব একটা কমে নাই আর কি। হাঁটতে কষ্ট, মানে অনেক কষ্টে হাঁটতে হয়। তো সকালে মানে দেরি করে ঘুম থেকে উঠলাম, কি করব, করার কিছু নাই, মোবাইল টিপবো সেটাও সুযোগ নাই। তো যাই হোক, একটা পর্যায়ে আমি 9টা-10টার দিকে বাজারে যাওয়ার চেষ্টা করলাম, যে আমার ছোট ভাইয়ের ওয়াইফ আমাকে বললো যে ভাইয়া আসলে ইয়া নিয়ে আসিয়েন, সবজি জাতীয় বা আলু নিয়ে আসিয়েন, সবজি বেশি আনার দরকার নাই, পচে যাবে যেহেতু ফ্রিজ নাই। আলু নিয়ে আসিয়েন কিছু, আলু যেহেতু থাকবে অনেকদিন। যখন বাজারে গেলাম, প্রথম যেই দোকানে গেলাম, সাইফুল ভাইয়ের দোকানে, যেখান থেকে আমি বাজার করি, ওনাকে বললাম যে ভাই আলু দেন কয়েক কেজি। উনি বললো যে ভাই মাত্র শেষ হয়ে গেছে। ওই যে কি বলেন, আলু নাই? বলে যে কোথাও নাই। মানে আমি বাজারে হাঁটতেছি, আমার মনে হচ্ছে যে আমি মানে কোনো মানে একটা যুদ্ধ বিধ্বস্ত কোনো বিরান এলাকায় যেই ছাগলনাইয়া বাজারে এমনি হাঁটতে গেলে মানে প্রপারলি হাঁটা যায় না মানুষের ভিড়ের জন্য, সেখানে আমি মানে উদাস মনে, উদাস কবির মতো হাঁটতেছি, কিছু নাই। তো আমাদের আরেকটা পরিচিত দোকান আছে, রিপন মামার দোকান, আমাদের মামা। ওনাকে বললাম যে মামা কি আলু কি একবারই পাবো না? বলে যে নাই। যতক্ষণ ছিল 1 কেজি করে বিক্রি করছি, 1 কেজির বেশি কাউকে দিই নাই, কারণ সবাইকে বাঁচতে হবে। আমি তখন অবস্থার ভয়াবহতা টের পাই এবং দেখি যে কি খুব বিপর্যয়ের মধ্যে আমরা যাচ্ছি। তো একটা আশা থাকলো যে হয়তো পানি 1-2 দিনের মধ্যে কমে যাবে, 1-2 দিন তো কোনোভাবে বাঁচা সম্ভব। তো উনাকে বললাম যে তাইলে এখন খাবো কি? উনি বললো যে ডাল নিয়ে যান। তো ভালো বিকল্প, উনি বললো যে ডাল নিয়ে যান। তো উনার থেকে ছোলা ডাল, মসুর ডাল এগুলো কিছু কিছু কিনলাম। তারপরে মুড়ি, আধা কেজি মুড়ি পাইছি শুধু, আর কোথাও কিছু নাই। তারপরে হচ্ছে ডিম মনে হয় 1 ডজন পাইছি, তাও হচ্ছে যে অনেক দাম, একটা 15 টাকা 20 টাকা করে, 10টা না 15টা ডিম একটা দোকানে পাওয়া গেছে, সেটা নিলাম, নিয়ে বাড়িতে গেলাম। তো যাই হোক, পরের দিন তো ছিল শুক্রবার। তো শুক্রবারে আমি এবার দুপুরে খাওয়া দাওয়া করলাম অল্প স্বল্প যা পারি, কিন্তু খাবারের রান্নার যে কন্ডিশন, আসলে ভালো করে খাওয়া যাচ্ছিল না। তো দুপুরের পরে আমি চিন্তা করলাম যে এখন বাড়িতে আসছি, বাড়িতে আমার মা, ভাতিজি, ভাইয়ের ওয়াইফ, মানে মেহমান যারা আছে ওরা তো মোটামুটি আছে, আবার আমার মামাতো ভাই সবুজ সে ছিল। তো চিন্তা করলাম যে বাড়িতে একজন পুরুষ মানুষ যেহেতু আছে, আমি একটা কাজ করি, আমার মানে শ্বশুর বাড়ির দিকে আমি যাই, যেখানে আমার ফ্যামিলি কিন্তু ওখানে আছে, আমার 2 মেয়ে এবং আমার ওয়াইফ, শ্বশুর শাশুড়ি। তো ওদের সাথেও যোগাযোগ করতে পারছি না, তবে এইটুকু জানলাম যে ওই যে ছাদে উঠে যখন কল দিয়েছিলাম, একটু জানতে পারলাম যে আমার শ্বশুর বাড়িতে খুব পানি উঠছে, ওনারা আমার নানা শ্বশুরদের বাড়িতে চলে, অর্থাৎ দাগনভূঞার সিলোনিয়া থেকে ওনারা চলে আসছে ফেনী সদরের কাশিমপুর এলাকায়। তো আমি বিকাল বেলা রেডি হয়ে বের হলাম,
বিকাল 4টার দিকে, মানে 3:30 4টার দিকে আমি বের হয়েছি যে যদি ফেনী কোনোভাবে যাওয়া যায়, নৌকায় হোক বা যেভাবেই হোক। তো বের হয়ে ছাগলিয়া বাজারে এসে যখন পশ্চিম দিকে মানে ফেনীর দিকে একটু আগালাম, দেখি যে বধুয়া কমিউনিটি সেন্টার, যেটা মানে মাইলের মাথারও আগে স্টারলাইন কাউন্টারের ওখানে, তো ওখানে দেখলাম যে কি ওখানেই পানি, ওখানে হাঁটু পানি, প্রচুর ত্রাণের নৌকা, বিজিবি, কোস্টগার্ড, বিভিন্ন বাহিনীর সদস্যরা নৌকা নিয়ে আসছে। কিছুক্ষণ পর পর স্পিড বোট একটা আসতেছে একজন মুমূর্ষ রোগী নিয়ে, মানে এক ভয়াবহ অবস্থা। আবার ত্রাণের কোনো নৌকা আসছে, সেটা ছাগলনাইয়া থেকে প্রত্যন্ত কোনো অঞ্চলে যাবে। হ্যাঁ, কিন্তু লোকাল যারা বুভুক্ষু মানুষ তারা ওই ত্রাণগুলা ছিনাই নেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তখন দেশে কোনো ধরতে গেলে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই। মানে বিজিবি এবং অন্যান্য বাহিনীগুলা চেষ্টা করতেছে। আওয়ামী লীগ দীর্ঘদিন দেশে শাসন করছে, আওয়ামী লীগের কেউ নাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। বিএনপির লোকেরা দেখলাম যে উদ্যোগী হচ্ছে, জামাতের লোকেরা, শিবিরের লোকেরা, ছাত্র দলের ছেলেরা, হ্যাঁ, তারা মোটামুটি বিভিন্নভাবে, আবার কিছু মানুষ আছে অরাজনৈতিক বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যারা সবসময় অ্যাক্টিভ থাকে, তারা নানানভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে, হেল্প করার চেষ্টা করতেছে। তো আমি যে ফেনী যাওয়ার নিয়তে আসছি, বাড়িতে কিন্তু বলেই বের হয়েছি যে যদি পারি যাবো, নাইলে তো ফেরত আসতে হবে। তো আমি বাজারে এসে দেখলাম যে ফেনী যাওয়ার আসলে কোনো মানে কন্ডিশন নাই। তো এর মধ্যে আমার একটা লোকের সাথে দেখা হলো, সে করেরহাট থেকে ছাগল নিয়ে আসছে, মানে যেই পথে আমি গতকালকে সাঁতার কেটে পার হয়ে আসছি। তারে বললাম যে করেরহাট থেকে শুভপুর থেকে চম্পকনগর এই জায়গাটার কি অবস্থা, বলে যে ওখানে তো সাঁতার কেটে আসছি। আমি যে আমরা তো কালকেও সাঁতার কেটে আসছি, আজকেও একই অবস্থা, বলে যে একই অবস্থা। তো আমি চিন্তা করলাম যে ওই দিক দিয়ে তো আর যাওয়া যাচ্ছে না, বারোইয়ারহাট দিয়ে, আর ফেনী যাওয়ার কোনো উপায় নাই, কোনোভাবেই কোনো উপায় নাই। তো বাধ্য হয়ে আমি আবার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এর মধ্যে বাজারে ব্যাক করার পরে চিন্তা করলাম যে কোথাও একটু ফোনটা চার্জ দেওয়া যায় কিনা, কোথাও জেনারেটর বা এরকম কিছু আছে কিনা। দেখলাম যে না, এই সুযোগটা কোথাও নাই। একজন আমাকে বলল, আমাদের বন্ধু মুরাদের সাথে দেখা হলো, আমাদের হেলাজি মন্দার ভাই বলি আমরা, হেলাজি মন্দার ভাই মুরাদ এনএসআইতে চাকরি করে। তো মুরাদ বলল যে এখানে বিসমিল্লা বেকারিতে ওরা জেনারেটর চালাচ্ছে, ওখানে মোবাইল চার্জ দেওয়া যাবে। তো এখন আমার ব্যাপার হচ্ছে যে আমার তো মোবাইল চার্জার সবকিছু ওই দিন পানিতে ভিজে গেছে। এখন ভাইয়ের সাথে কথা যেটুকু হইলো, উনি বললো যে মোবাইলের চার্জারটা যাতে ভালোভাবে না শুকানোর আগে চার্জারটা যাতে ইলেকট্রিক লাইনে না লাগাই। এখন চার্জ দিব কিভাবে? বিসমিল্লা বেকারির সামনে গেলাম, তো ওখানে দেখলাম যে কি প্রচুর মানুষ মোবাইলে চার্জ দিচ্ছে। একটা লাইন থেকে মাল্টিপ্লাগে অনেকগুলো লাইন বের হয়, সেখানে অনেকগুলো চার্জার, আবার সেখান থেকে আবার আরেকটা মাল্টিপ্লাগে আবার আরেকটা লাইন বের হয়। এভাবে শত শত মাল্টিপ্লাগ দিয়ে মানে ট্রেনের মতো বিশাল লম্বা লাইন, পুরা এলাকা একদম বিসমিল্লা বেকারির আশপাশে, রাস্তায়, আশপাশের ফার্মেসি গুলাতে, দোকানের গলিতে, সিঁড়িতে মানুষ শুধু মোবাইল চার্জ দিচ্ছে। তো আমিও গেলাম। এখন আমি যে কোনো ভিড়ের মধ্যে আমি যেটা করি, যেই কৌশলটা সবসময় অ্যাপ্লাই করি, আমি এরকম ভিড়ের মধ্যে না গিয়ে আমি একদম বিসমিল্লা বেকারির কাউন্টারের সামনে চলে গেলাম। তো কাউন্টারের ওদের থেকে তো আমরা প্রায় সময় বাধা সদাই করি, ওরা হয়তো আমাদের সাথে মুখ পরিচয় আছে। তো আমি বললাম যে একদম মানে ক্যাশের সামনে দাঁড়িয়ে আছি, তো আমার তো চার্জার যেটা আছে এটা তো পানি ঢুকছে, এটা আসলে হবে কিনা। ওই দিন খুব বেশি রোদ উঠে নাই, মানে শুক্রবারে মানে রোদে দেওয়ার চেষ্টা করছি, চার্জারটা খুব বেশি শুকায় নাই। তো বিসমিল্লা বেকারির সামনে যাই, বিসমিল্লা বেকারির ক্যাশে যিনি ছিলেন ওই ভাইয়াটা, আসলে ওনারা 2-3 জন ভাই বসেন, ওনাদের বাবা বসেন, ওনারা বেশ ভদ্রলোক, কাস্টমারের সাথেও দেখি যে সবসময় ভালো ব্যবহার করেন। তারা এই যে একটা মহান সেবা মানুষকে দেওয়ার চেষ্টা করলো, যে তাদের কয়েকটা জেনারেটর চলছিল, যেহেতু তাদের বেকারি পণ্য উৎপাদন চলছিল এবং তাদের দোকানে এত মানে বেশি বেচা বিক্রি আমি দেখছি, মাশাআল্লাহ। মানে ব্রেড বানাই বানাই নিয়ে আসতেছে আর মানুষ নিয়ে যাচ্ছে, প্যাকেট করার সময় নাই। বিস্কিট বা মানে পাউরুটি বানাই নিয়ে আসতেছে, বন বানাই নিয়ে আসতেছে, মানে মানুষ নিয়ে যাচ্ছে, প্যাকেট করার সময় নাই, দেখারও সময় নাই। 100-200 বিভিন্ন আশ্রয় কেন্দ্রের জন্য মানুষ নিয়ে যাচ্ছে, বাসার জন্য নিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি একটা মানে ক্যাশের সামনে দাঁড়াই আছি, সেখানে ওই ক্যাশ থেকে একজন ভাইয়া আমাকে বললো যে দেন আপনার ফোনটা দেন। তো ফোন দেওয়ার পরে উনি আমাকে বললো যে চার্জার দেন। তো আমি চার্জারও দিলাম, কিন্তু আমার চার্জারে যে কালকে পানি ঢুকছে এটা আমি জানি। তো উনি একদম উনার ক্যাশের পাশে যে বিদ্যুতের পয়েন্টটা আছে সেখান থেকে উনি আমার ফোনটা চার্জে দিলেন। আমি দেখলাম যে লাইন আসলো, কিন্তু আমার টেনশন হচ্ছিল যে চার্জ হয়তো হবে না, যেহেতু চার্জারে পানি আছে।
5 মিনিট লাগানো থাকলো, 5 মিনিট পরে আমি একটু চেক করে দেখলাম যে না, চার্জ হচ্ছে না। তো সৌভাগ্যবশত আমি একজনের একটা চার্জার পাই, তার মাধ্যমে আমি একটা ফোন চার্জ দিতে পারি। তারপরে হচ্ছে যে ওখানে আমার ফ্রেন্ড শাহরাজ শাহরাজের সাথে দেখা হয়। শাহরাজ যেহেতু পৌরসভায় চাকরি করে, তো পৌরসভার কর্মকর্তা হিসেবে সে বিসমিল্লাহ বেকারিতে তার একটা প্রভাব আছে দেখলাম। সে একদম ওদের বেকারির ভিতরে গিয়ে চার্জ দিয়ে আসছে, তার মাধ্যমে একটা ফোন ভিতরে পাঠিয়ে দিলাম, সেটাও চার্জ হলো। এটা একটা ভালো দিক দেখলাম বিসমিল্লাহ বেকারি, বিপদে কিভাবে মানুষের পাশে তারা দাঁড়াইছে। তো এরপরে রাতে এবার বাসায় চলে গেলাম। তো শনিবারে বিকালে আমি আবার বের হলাম, একদম আর্লি বের হলাম, 2টার দিকে বের হয়ে গেছি যে আজকে যেভাবেই হোক আমাকে ফেনী যেতে হবে, একটু ফ্যামিলির জন্য, আমার মেয়েদের জন্য একটু মানে স্বাভাবিকভাবে বাবার তো খারাপ লাগবেই। আমি চিন্তা করলাম যে না, ওদের একটু দেখে আসা যায় কিনা দেখি। তো আমি বের হলাম শনিবারে। শনিবার মানে হচ্ছে যে 24 তারিখ, 24শে অগাস্ট। তো 24শে অগাস্ট বের হলাম, বের হয়ে ফেনীর দিকে যাওয়া যায় কিনা দেখলাম, দেখি যে না, পানি আগের থেকে সামান্য কমছে। শুক্রবারের চেয়ে শনিবারে পানি একটু কমছে, 1 ফিট হতে পারে। কিন্তু ফেনীতে যাওয়ার কোনো উপায় আমি দেখি না, কোনো নৌকাও নাই, কিছু নাই, ট্রাক বা এরকম কিছুও নাই, ট্রাক যাওয়ারও সুযোগ নাই। কারণ আমি মাইলের মাথা পর্যন্ত গেলাম সকালবেলা, দেখি যে মাইলের মাথা পর্যন্তই কোমর সমান পানি। এরপরে রেজুমিয়া ব্রিজের আগ পর্যন্ত, এখানে তো তাইলে সাঁতার কাটিয়েও পার হওয়া যাবে না। ফেরত আসলাম। এর মধ্যে মোটামুটি নতুন সরকার তখন দেশে, ডক্টর ইউনূসের সরকার, তারা নানানভাবে চেষ্টা করছে বানবাসী মানুষকে সহযোগিতা করতে। হেলিকপ্টার আসা যাওয়া শুরু করছে। ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের মাঠে হেলিকপ্টার আসলো, দেখি যে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর হেলিকপ্টার আসছে, ত্রাণ দিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে। সন্তান প্রসবজনিত বিষয়গুলো যেসব নারী ছিল তাদেরকে নিয়ে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী। তো এভাবে আমাদের শনিবার কেটে গেল। তো শনিবার দুপুরে আমি আবার বের হলাম যে ফ্যামিলিকে কিভাবে রিচ করা যায়। তো ফেনীতে আমাকে যেতে হবে, কাশিমপুর যেতে হলে ফেনী, ছাগলনাইয়া ফেনী যে রাস্তা, এই রাস্তায় যাওয়ার সুযোগ নাই। তারপরে আমি আবার ওই আগের সেই শুভপুর করেরহাটের রাস্তায় যাওয়া শুরু করলাম, দেখি আজকে কোনো কিছু হয় কিনা, পানি একটু কম আছে কিনা দেখি, যদি কোনো একটা উপায় পাই যাব, চেষ্টা করতে তো সমস্যা নাই। তো ছাগলনাইয়া থেকে যথারীতি আগের মতো মিনি ট্রাক পিক আপে করে চলে গেলাম ইয়াতে দারোগারহাট বা চম্পকনগর এলাকায়। চম্পকনগর থেকে ওই আগের মতো পানি, আগের চেয়ে একটু কম, কিন্তু আজকে তো আমার সেই শরীরে সেই শক্তি নাই যে আমি ওই দিনের মতো সাঁতার কেটে যাব, যেহেতু আমি টায়ার্ড। তো আমি দাঁড়াই আছি, মানে 1 হাঁটু পর্যন্ত পানিতে গেছি। একটা ভিডিও করলাম, ভিডিওটা আপনাদেরকে আমি দিচ্ছি একটু করে দেখার জন্য। তো মানে ওই ভিডিওটার করার পরেও আমি ওখানে দাঁড়াই আছি, যে আপনারা জানেন যে চম্পকনগর ওখানে মৃৎশিল্পের একটা প্রতিষ্ঠান আছে, ওইটা বরাবর মেইন রোডে আমি দাঁড়াই আছি। তো নৌকার মধ্যে আমি তাকাই আছি, দেখি যে ওরা বলতেছিল যে ইমার্জেন্সি রুগী আনতে যাচ্ছি, আল্লাহর রাস্তা কেউ উঠবেন না, এটা মানে ইমার্জেন্সি রুগী আনার জন্য আমরা যাচ্ছি। এটা ঠেলা নৌকা, কোনো ইঞ্জিন নাই, 3 জন 6জন লোক ঠেলে ওই নৌকাটা নিয়ে যাচ্ছে শুভপুরের দিকে, চম্পকনগর থেকে শুভপুরের দিকে। তো আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো আমি ওই নৌকার সাথে আমি হাঁটা শুরু করছি। আমি বলি যে আমার ব্যাগটা রাখি, আমি হেঁটে যাব। এখন নৌকার লোকেরা তো খুব দ্রুত নৌকাটা নিয়ে যাচ্ছে, আমি এত দ্রুত হাঁটতে পারতেছি না, যেহেতু আমি এর আগে অনেকটা আহতই বলা চলে। তো আমি তাদের সাথে কোনোভাবেই মানাইতে পারি না। তো এর মধ্যে আমি দেখলাম যে নৌকা যারা নিয়ে যাচ্ছে তাদের মধ্যে আমার একজন পরিচিত লোক, হ্যাঁ, মানে এক ছোট ভাই, আমাদের একজন প্রিয় ছোট ভাই আসিফ, ওর বাড়ি সম্ভবত উত্তর মন্ধিয়া। তো তার সাথে হঠাৎ আমার দেখা। তো সে আমাকে বললো যে সে আমাকে আগে থেকে আমাকে চিনে। আমি তাকে বললাম যে কি অবস্থা ভাই। ও আমাকে বলে যে ভাই আপনি কোত্থেকে। আমি বললাম যে আমি তো আসলে এই অবস্থা, আমার একটু শুভপুর পর্যন্ত যে কোনো ভাবেই যেতে হবে। আমি জানি যে আজকে পানি যেহেতু আমি যেদিন আসি ওই দিনের চেয়ে 1 ফিট হলেও কম আছে, তাহলে শুভপুরটা পার হতে পারলে আমি করেরহাটের দিকে হেঁটে বা যে কোনো ভাবে যেতে পারবো। তো আসিফকে বললাম যে ভাই আমার ব্যাগটা রাখি, আমি নৌকা ঠেলে নিয়ে যাবো, অসুবিধা। তো ওর সাথে কথা বলে ও বাকিদেরকে ম্যানেজ করলো, আমি নৌকার মধ্যে আমার ব্যাগটা রেখে ওদের সাথে হেঁটে পানিতে যাচ্ছি। এখন পানি যখন 1 হাঁটুর উপরে চলে গেলো, আমি আর হাঁটতে পারি না। তো আমি এক পর্যায়ে বললাম যে ভাই আমি উপরেই উঠে যাই, আপনারা যারা ওই যে 3জন আবার নৌকা থেকে বাঁশ দিয়ে দিয়ে ঠেলতেছে বৈঠার মতো, বৈঠাটা আমাকে দেন, আমি নিয়ে যাই। তো আমি একটা বৈঠা নিলাম, কিন্তু আমি নৌকার উপরে উঠার সুযোগ পাইলাম না। মানে আমি উঠে গেছি জোর করে, আমি আসলে এক পর্যায়ে আমি কাউকে জিজ্ঞেস করি নাই যে ভাই উঠতে পারি কিনা, আমি তো টায়ার্ড এই সেই।
আমি এক লাফে উঠে গেছি। উঠে আমি বললাম যে ভাই আমাকে একটা বাঁশ দেন, আমি বাঁশ দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিয়ে নৌকাটা আগাবো। অসুবিধা নেই। কোনো আল্লাহর রহমত, তারা আমাকে খুব বেশি ইয়া করে নাই। তো আমি ওই নৌকায় আস্তে আস্তে শুভপুর পর্যন্ত গেলাম। তো পাশে যারা আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে গেল তাদের একজনের পা কেটে গেছে টিনের সাথে লেগে। তো আমি কোনোভাবে সেদিন মানে শুভপুর হয়ে আবার শুভপুর ব্রিজের পাশে দেখলাম যে প্রচুর ত্রাণের গাড়ি যেগুলো চট্টগ্রাম থেকে গেছে, সেগুলো শুভপুর ব্রিজ পার হয়ে ওখানেই সেনাবাহিনী, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নানান নামে বিভিন্ন ট্রাকে ট্রাকে ত্রাণ সেখানে জমা হয়ে আছে, তারা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু শুভপুর পার হয়ে, ব্রিজ পার হয়ে তারা যেতে পারছে না। এইভাবে আরো নানান অভিজ্ঞতা, এগুলো সবগুলো বলতে গেলে আসলে 5 ঘন্টায় শেষ হবে না। তো আমি এক পর্যায়ে বারোইয়ারহাট পৌঁছলাম। বারোইয়ারহাট দিয়ে আমি ফেনী যাব। হ্যাঁ, আমার ফ্যামিলিকে বারোইয়ারহাট যাওয়ার পরে মোবাইলে নেটওয়ার্ক পাইলাম এবং ফ্যামিলিকে বললাম যে আমি আসতেছি, আমি বারোইয়ারহাট দিয়ে আসতেছি। তারা আমাকে বারবার মানা করলো যে এখানে আসার দরকার নাই, এখানে এই অবস্থা। তো আমি তারপরও চিন্তা করলাম যে দরকার নাই, ওরা বলতেছে, কিন্তু আমি চেষ্টা করি। আমি বারোইয়ারহাট গেলাম। বারোইয়ারহাট থেকে ফেনীর দিকে কোনো গাড়ি যায় কিনা দেখি, দেখি যে কোনো গাড়ি যাচ্ছে না। আবার ওই যে মিনি ট্রাক, বড় পিক আপ গুলা ভরসা, একটা পিক আপ বললো যে যদ্দূর যায়, লালপোল পর্যন্ত যাবে, ফেনী মহিপাল পর্যন্ত যাবে না, লালপোল পর্যন্ত যাবে, 100 টাকা। তো যাই হোক, ওর ট্রাকে উঠলাম। আরো 7-8 জন 10 জন হলো। এরপর আমরা ফেনীর দিকে রওনা করলাম। মৌরিগঞ্জ পার হয়ে, ফাজিলপুর পার হয়ে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আর কোনো গাড়ি যাচ্ছে না। রাস্তায় প্রচুর জ্যাম, ত্রাণের গাড়ি শত শত। আসলে সারা দেশ থেকে যেভাবে মানুষ ত্রাণের গাড়ি নিয়ে আসছে, এটা মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের এই সহমর্মিতা ফেনীবাসী আসলে আজীবন মনে রাখবে। প্রচুর ত্রাণের গাড়ি। আমি ফেনীর দিকে যেতে থাকলাম, কিন্তু প্রচুর জ্যাম রাস্তায়, এবং রাস্তায় পানি। একটা পর্যায়ে লালপোলের কাছাকাছি যখন গেলাম, লেমুয়া ব্রিজ যখন পার হলাম, তখন দেখি যে রাস্তায় প্রচুর পানি। এক পর্যায়ে গাড়ি আমাদেরকে নামাই দিল যে আর 1 মাইল হাঁটলে হচ্ছে লালপুর। তো 1 মাইল যে হাঁটবো, সেই শক্তিও আসলে কদ্দূর আছে জানি না। আবার অল্প অল্প বৃষ্টি হচ্ছে, রাস্তায় হাজার হাজার গাড়ি জ্যাম পড়ে আছে, ঢাকা চট্টগ্রাম রুট অচল। তো লেমুয়ার ওখানে গিয়ে আমরা রং সাইড টাইড দিয়ে অনেক কষ্ট করে মহিপালের কাছাকাছি পৌঁছলাম। এক পর্যায়ে মহিপাল পর্যন্ত যাওয়ার পরে রাত প্রায় 8টা বেজে যায়। রাত 8টা বাজার পরে এখন মহিপাল তখনও আরো লালপোল পৌঁছাই, মানে লালপোল পৌঁছাই, কিন্তু লালপোল থেকে মহিপালের যে রাস্তাটা, এখন আমি চিন্তা করলাম যে আমি লালপোল হচ্ছে রাত 8টায়, তাহলে আমি যদি কাশিমপুর যাই, যেখানে আমার ওয়াইফ আমার নানা শ্বশুরদের বাড়িতে মেয়েদেরকে নিয়ে আছে, সেখানে আমি পৌঁছাইতে তো মানে রাত 10টা-11টা হয়ে যাবে। তো এত রাতে বন্যার মধ্যে আসলে একটা আত্মীয়ের বাড়িতে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে? আমি কি করলাম, লালপোল থেকে আবার উল্টা হাঁটা শুরু করলাম বারোইয়ারহাটের দিকে। কিন্তু নেটওয়ার্ক নাই। বারোইয়ারহাটের দিকে নেটওয়ার্ক আছে, ফেনীর দিকে গেলেই নেটওয়ার্ক নাই। মানে মৌরিগঞ্জ, ফাজিলপুর এদিকে মানে নেটওয়ার্ক নাই। আবার উল্টা হাঁটা শুরু করলাম একা, আমার সাথে কেউ নাই। আবার এই লালপোল থেকে আবার আমি বারোইয়ারহাটের দিকে হাঁটা শুরু করলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটে লালপোল আসছি, আবার উল্টা হাঁটা শুরু করছি 1 ঘন্টা। এর মধ্যে কত হাজার মানুষ, পুরুষ, মহিলা, নারী, শিশু রাস্তার পাশে যে আইল্যান্ড আছে, আইল্যান্ডের মধ্যে বসে বসে আগুন পোহাচ্ছে, খাবার খাচ্ছে, ত্রাণের খাবার খাচ্ছে। মানে একটা প্লাস্টিক মাথার উপরে দিয়ে ভিতরে বসে আছে, বৃষ্টি হচ্ছে। তো আমি উল্টা দিকে যে আসবো আবার বারোইয়ারহাট, তো আবার আসার কোনো গাড়ি পাচ্ছি না। আবার উল্টা দিকে হাঁটা শুরু করলাম। শত শত গাড়ি জ্যামে আটকায় আছে, তা এগুলো কোনো অ্যাডভান্স হওয়ার সুযোগ পাচ্ছে না। আবার আমি বারোইয়ারহাটের দিকে যাওয়া শুরু করলাম। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটার পরে রাতের প্রায় 9টা, 9:30 তখন 9:30টায় আমি একটা কাভার্ড ভ্যান দেখি যে একটু চলা শুরু হয়েছে। একটা কাভার্ড ভ্যানকে ইশারা করি। আবার ভয় লাগতেছে যে কাভার ভ্যানে যদি উঠি, কাভার ভ্যান গাড়িতেও যদি উঠি, তাহলে তো আবার আমার মোবাইল ফোন টোন যদি ছিনতাই টিনতাই হয়ে যায়, এই ভয়টাও পাচ্ছি। আবার হাঁটা শুরু, মানে কি করব, মানে আর হাঁটার মতো শক্তি নেই তখন। তখন রিস্ক নিয়ে একটা কাভার ভ্যানকে ইশারা করলাম, সে দাঁড়াইলো, বললো যে কদ্দূর যাবেন? আমি বলি যে আপনি কদ্দূর যাবেন? বলে যে আমি বিএম গেট পর্যন্ত যাব, মানে চিটাগং শহরের আগে ভাটিয়ারের ওইদিকে বিএম গেট আছে, সেই পর্যন্ত সে আসবে। আমি বলি যে আমি তো শহরে যাব। বলে যে দূর যাবো না, বিএম গেট। আমি বলি যে তাইলে আপনি আমাকে বারোইয়ারহাটে নামাই দেন। বারোইয়ারহাটে আমার পরিচিত একজন কলিগ আছে, আমার কায়সার স্যার, আমার স্কুলের কলিগ, যিনি এখন ওখানে চাকরি করেন বিএসআরএম এ। তো ওখানেই বারোইয়ারহাটে ওনার বাসা, ওনার বাসার আশপাশে একদিন যাওয়া হয়েছিল। তো আমার টার্গেট হচ্ছে যে ওনার বাসায় গিয়ে উঠা যায় কিনা।
তো ওই কাভার ভ্যানটাতে উঠলাম, কিন্তু কাভার ভ্যানও চলে না, একটু যায় আবার জ্যাম, একটু যায় আবার জ্যাম, একটু যায় আবার জ্যাম। ড্রাইভার ঘুমাই যায়, আমাকে বলে যে ভাই আমি ঘুমাই গেলে আপনি আমাকে জাগাই দিবেন, মানে গাড়ি চলা শুরু হইলে। তো আমি আছি ভয়ে। তো যাই হোক, কাভার ভ্যানে উঠে আমার ভয়টা কেটে গেল, যে ড্রাইভারটা দেখা গেল যে আমাদের এলাকার ছাগলাইয়া মির্জার বাজার এলাকার ড্রাইভার। সে তার পরিচিতি দিল বিভিন্নভাবে, তো আমিও বললাম। তো একটা পর্যায়ে দেখলাম যে মানে অনেক কষ্টে, অনেক জ্যাম ট্যাম পার হয়ে রাত প্রায় 11:30 12টার দিকে আমি বারোইয়ারহাটে পৌঁছলাম।